কি করছিলে ইশিকা? তোমাকে এখানে থাকতে বলেছিলাম তো। তো কি করতাম আমি স্যার? ও তো মেরে ফেলবে আমাদের মেয়েকে। কে? আপনি প্লিজ আমাকে যেতে দিন স্যার। আরে ম্যাম, মেরে ফেলবে ওকে। কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। ওই লোকটাই দেখুন কি পাঠিয়েছে, দেখুন আপনি চেক করুন। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। টাকা নিয়ে তুমি ভিখু বাড়ি চলে এসো, আর সিআইডি অফিসারদের সঙ্গে করে নিয়ে এসো না। স্যার, আমাদের কিছু একটা করা উচিত। এই কিডন্যাপার কিন্তু আমাদের থেকে দ্বিগুণ এগিয়ে চলছে। কতদিন আর পালাবে? স্যার, খুব ভালো গেম, খুব মজা আসবে, ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ। হ্যাঁ স্যার, আপনারা সবাই রুলসটা বুঝে গেছেন আরে তো? বাবা, রুলস গুলো সব বুঝতে পেরেছি। তুমি শুধু এটা বলো, এই গেম, এই আইডিয়াটা তুমি পেলে কোথা থেকে? দয়া স্যার, আমরা এই গেমটা ট্রেনিং এর সময় খেলতাম। টাইম পাসও হয়ে যায় আর হিউম্যান সাইকোলজি বোঝা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। দয়া, একটু সাবধানে, কিন্তু মনের ভিতর কি আছে তা কিন্তু বেরিয়ে আসবে। সেটা তো ভালো কথা না? আমি তো বলি তুমি একটু বুঝেছো, কন্ট্রোল রাখো। কে জানে। আরে না না, এতে ভয়ের কি আছে? যা আমার মনের ভিতরে আছে তা বাইরেও সেটাই। আছে। বলো না কি করতে হবে। শুরু করি। আমি একটা ওয়ার্ড বলবো, ওই ওয়ার্ডটা শুনেই সবার প্রথমে মাথায় যে কথাটা আসবে সেটা বলতে হবে, না ভেবে। না ভেবে। ঠিক আছে অবনি? ভালোবাসা। আরে এসব কি? ভালো কোনো ওয়ার্ড বলো। ভালোই তো ওয়ার্ড আরে দিয়েছি। ভালোবাসায় কি প্রবলেম? বলো বলো বলো, উত্তর দাও। ভালোবাসা, প্যারেন্টস। সতীন স্যার, টাকা। টাকা সবসময় সততা। আরে বাহ, গুড এসকেপ। দয়া স্যার, সাহসিকতা। সিআইডি। এটা ঠিক, রাইট। অভিজিৎ স্যার, ভারতবর্ষ। মনে। স্যার, আরে তোমাদের সবার কি ব্যাপার? আজকে সবাই বেশ আনন্দে দেখছি, অনেক হাসি খুশির শব্দ পাচ্ছি আমি। স্যার, ওই কীর্তিকা আমাদের সাইকোলজি টেস্ট নিচ্ছিল। তারপরে রেজাল্ট কি? স্যার এখানে সবাই পাশ করে গেছে 100-100। দারুণ, ভেরি গুড। আচ্ছা, এই গেমটা কিরকম? আসলে স্যার, এই গেমটা এরকম যে কীর্তিকা আপনাকে একটা শব্দ দেবে, আর ওই শব্দটা শুনে আপনার মাথায় যে জিনিসটা প্রথমে আসবে সেটাই বলে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার, তো আপনার জন্য রইল মানুষ। মানুষ সৎ মনের, পরোপকারী, সাথে ভালো। ওয়াও স্যার। রিয়েলি স্যার? মানে বলতে চাইছি যে এত বছর ডিউটি করার পরেও, এতগুলো ব্রুটাল মার্ডার দেখার পরেও, আর একজন ফ্যামিলির লোক নিজের ফ্যামিলির ওপর যে ক্রাইম করে, এগুলো দেখার পরেও আপনার মনে হয় যে মানুষ ভালো মনের? আসলে কি দয়া, আমি তো এটা বিশ্বাস করি যে যে কোনো মানুষ, কেউ খারাপ হয়ে জন্ম নেয় না। কোনো অপরাধীকেই ধরো না, সে যখন জন্ম নেয় তখন সে তো ভালো অবস্থায় জন্ম নেয়। অর্থাৎ জন্ম নেওয়ার সময় কেউই খারাপ থাকে না। সেই ভালো মানুষ যখন বিপথে চলে যায়, তখন আমাদের কাজ কি? সেই মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সংশোধন করে দেওয়া, ভালোবেসে, কখনো কিছু শিক্ষা দিয়ে। হ্যালো, ইন্সপেক্টর অভিজিৎ বলছি। কোথায়? এক মিনিট, আপনি কে বলছেন? আমরা আসছি, এখনই আসছি, আপনি চিন্তা করবেন না। স্যার, ওই ক্রিকেটার আছে নীরব, ও বলছে ওর মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করা হয়েছে। মাই গড! আরে যখন এত বড় স্কুলেও আমাদের ছেলেমেয়েরা সেফ নয়, তখন তারা কোথায় যাবে? হ্যাঁ, নীরব স্যার, আপনি জানেন আমাদের রুল কতটা স্ট্রিক্ট। আমরা কোনো বাচ্চাকে অচেনা ব্যক্তির সঙ্গে দেখা করতে দিই না। তাহলে আমাদের মেয়েকে অন্য কারোর সাথে কিভাবে পাঠালেন? আমি আপনাদের নামে কেস করব। কেস কি করে করবেন? ওটা নীরব স্যারেরই কার ছিল, ওনার সঙ্গেই গেছে ও। খুব ভালো হলো আপনারা চলে এলেন। আমি ফোন করেছিলাম আপনাকে। আচ্ছা, এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল? জানি না, কোন অচেনা লোকের সাথে আমাদের মেয়েকে পাঠিয়ে দিয়েছেন এনারা। স্যার, এরকম ভুল আমাদের কখনো হয়নি, আর আজও হয়নি। ওটা নীরব স্যারেরই কার ছিল, শিক্ষা ওতেই গেছে। ওনাদের বলুন। হ্যাঁ স্যার, ওনার গাড়ি তো সবাই চেনে এখানে। গাড়ির রং কালো, 4432 নম্বর। ওনার গাড়িতেই গিয়েছিল, এখানে পার্ক করা ছিল গাড়ি স্যার। স্যার, আমি সকাল থেকে ট্রেনিং গ্রাউন্ডে ছিলাম, আমার গাড়িটা ওখানের পার্কিং লটেই ছিল। কি? এক মিনিট, এটা কটা নাগাদ হয়েছে? স্যার, সকাল 11:30টার কথা স্যার। স্যার, 12টা অবধি ট্রেনিং করছিলাম আমি, আমার গাড়িটা ওখানেই ছিল। দেখো, তুমি নিজের চাকরি বাঁচানোর জন্য মিথ্যে বলো না।
একটা গাড়ি একসঙ্গে দু জায়গায় তো থাকতে পারে না। স্যার আমি মিথ্যে কথা কেন বলবো? আমাদের লাভ কি? আপনি আইনকে নিজের হাতে নেবেন না, আমরা এসে গেছি তো। স্যার সবার আগে এনাদেরকে জিজ্ঞাসা করুন যে গাড়িটা কে চালাচ্ছিল, কারণ আমাদের ড্রাইভার তো আজকে আসেইনি। ওনার ড্রাইভারকে তুমি নিশ্চয়ই চেনো, ওই নিতে এসেছিল। না স্যার, অন্য কেউ এসেছিল। স্যার নীরব স্যার ভিডিও কলে ওনাকে বলেছিলেন যে শিক্ষাকে ওনার সঙ্গে যেতে দিতে। আমি আপনাকে ভিডিও কলে বলেছিলাম। হ্যাঁ আপনি। স্যার আমি ট্রেনিং করছিলাম আর ওখানে রুলস অনুযায়ী আমি আমার সেলফোন আমার পকেটে রাখতে পারি না ট্রেনিং করার সময়। স্যার আপনি ওনাকেই জিজ্ঞেস করুন। হ্যাঁ স্যার, ওনার ভিডিও কল এসেছিল স্যার। স্যার এই স্কুলের লোকজন নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। প্লিজ স্যার এবার আপনি আমাদেরকে সাহায্য করুন, আমাদের মেয়েকে ফিরিয়ে আনুন স্যার প্লিজ। এই সিসিটিভি ক্যামেরা তো কাজ করছে, হ্যাঁ স্যার। এর ফুটেজটা দেখতে চাই। স্যার দেখলেন তো আপনারা, এটাই নীরব বাবুর গাড়ি। আর ওই সময় ভিডিও কলটা এসেছিল, যাতে উনি নিজেই বলছিলেন আমার মেয়েকে ওর সঙ্গে যেতে দিন। এই গাড়িটা তো আপনারই মনে হচ্ছে নীরব বাবু, সেম কালার, সেম নাম্বার প্লেট, এমনকি স্ক্র্যাচ মার্কটাও একদম সেম। স্যার এই গাড়িটা আমার গাড়ির মতোই লাগছে, কিন্তু আমি বলছি আপনাকে এটা না কোনো কনস্পিরেসি হচ্ছে আমার বিরুদ্ধে আমাকে ফাঁসানোর জন্য। স্যার গাড়িটা সকাল থেকে আমার কাছেই ছিল। ওয়েট, আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাচ্ছি। স্যার এটাই আমার গাড়ি, পার্কিংয়ে রয়েছে, 11:30টার ফুটেজ। মানে কেউ আপনার মতোই গাড়ি ব্যবহার করেছে, সেম কালার, নকল নাম্বার প্লেট, খুব ভালো প্ল্যানিং করেছে। কিন্তু স্যার এত বড় একটা প্ল্যানিং আমাদের বিরুদ্ধে কে করবে? আমাদের তো কোনো শত্রুও নেই স্যার। ম্যাম মোস্টলি কিডন্যাপিং টাকার জন্য করা হয়। লোকটার মুখটা কেমন ছিল মনে আছে? কেমন দেখতে ছিল সে? স্যার মুখটা তো ঠিক মতো দেখতে পাইনি, কারণ ও কালো চশমা পরেছিল আর টুপিও পরেছিল স্যার। তার মানে পোশাক বদলে ছদ্মবেশে ছিল। আচ্ছা স্যার আমার একটা জিনিস কিছুতেই মাথায় আসছে না, ওই লোকটা নীরবের ফেক ভিডিও কল কিভাবে অ্যারেঞ্জ করলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মানে এআই দিয়ে কিডন্যাপার ওই ভিডিও কলে নীরবের ফেস বসিয়ে দেয়, আর সেটা দেখিয়ে খুব সহজেই স্কুলের লোককে বোকা বানিয়ে ওই বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। স্যার এআই দিয়ে ও শুধু নীরবের মতো নিজের লুকটাই করেনি, ওরকম সেম গাড়ির ব্যবস্থাও করে এনেছিল। আর স্যার এগুলো করা খুব একটা সহজ নয়, আর তার কারণটা হলো যে এই গাড়িটা পুরো কাস্টমাইজ করা। এক্স্যাক্টলি, এরকম তো নয় যে সোজা চলে গেল কার শোরুমে আর গিয়ে বলল আমার এই রকমেরই গাড়ি চাই, কালো রঙের। হ্যাঁ স্যার, ও গাড়িটাকে ঠিক ওইভাবেই মডিফাই করেছে, ঠিক ওই ডিজাইন। আর তাছাড়া ওই স্ক্র্যাচ মার্কও, নীরবের গাড়িতে যেরকম স্ক্র্যাচ মার্ক ছিল ঠিক সেই রকমই স্ক্র্যাচ মার্ক ও নিজের গাড়িতে ক্রিয়েট করেছিল। একটা কথা পরিষ্কার যে কিডন্যাপার বেশ কিছুদিন ধরে ইশিকা আর নীরবের ওপর নজর রাখছিল। ওদের মেয়ের ওপরও নজর ছিল, কখন কোন স্কুলে যায়, কোন গাড়িতে যায়, কটার সময় যায়, কটার সময় বাড়িতে ফেরে, সবটাই জানতো। ডিটেলসে খোঁজ নিয়েছে। আমার মনে হচ্ছে যে কিডন্যাপার অনেক দিন ধরেই ফলো করছিল। হ্যাঁ স্যার এখন তো এই গাড়িটাই আমাদের অপরাধী পর্যন্ত পৌঁছে দেবে। এই ডুপ্লিকেট যে গাড়ি আছে না, সেটা ডিটেলস আমাদের খুঁজে বের করতে হবে। কোনো শোরুম থেকে তো নিশ্চয়ই গাড়িটা কেনা হয়নি, গাড়িটা অনেক অল্টারনেশন অ্যাডিশন হয়েছে, এমন কিছু এইসব পেন্টিং টেন্টিং সব কিছু, সেটা কোথায় করা হয়েছে সেটা খোঁজ নিতে হবে। স্যার এই ক্রাইমের যে গাড়িটা, এটা সেকেন্ড হ্যান্ড ডিলার বা স্ক্র্যাপ ইয়ার্ড থেকেই তোলে এরা। চলো এই ওয়ার্কশপে গিয়ে দেখি, কিছু না কিছু তো পাওয়া যাবেই। কিন্তু স্যার কিডন্যাপারদের কোনো কল তো আসেনি এখনো টাকার জন্য। আবার এমনটা নয় তো যে নীরব আর ইশিকার সাথে কেউ শত্রুতা করার জন্য এটা করছে। কিন্তু স্যার যখন ওনার সাথে কথা বললাম তখন তো উনি বললেন ওনার কারোর সাথে শত্রুতা নেই। আসবে, কিডন্যাপারদের কল আসবে, আর সেটাও খুব তাড়াতাড়ি। স্যার এই দাঁতটা আমার মেয়ের শিক্ষার, ওর অনেকদিন ধরে দাঁতটা নড়ছিল, আমার মেয়েটা ওই লোকটার কাছে আছে স্যার, প্লিজ ওকে বাঁচিয়ে দিন স্যার। কোনো মায়াই নেই এর,
চিঠির সঙ্গে বাচ্চাটার দাঁতও পাঠিয়েছে। আর স্যার নিজের হাতেও লেটারটা লেখেনি, দেখুন নিউজ পেপার আর ম্যাগাজিনের অক্ষরগুলো ইউজ করেছে এখানে। হ্যাঁ, ও জানতো যে ফোন করলেই আমরা ট্রেস করে নেব। হ্যাঁ স্যার, আর সেই জন্যই তো এই চিঠিটা ওরা শিক্ষার দাদুর বাড়িতে দিয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরাই ছিল না। হ্যাঁ স্যার, ও জানতো যদি ডেলিভারি করে এখানে ধরা পড়ে যাবে। ধরা তো নিশ্চয়ই পড়বে। র্যানসম চেয়েছে 2 কোটি টাকা। ড্রপ অ্যাট 1234 কে স্ট্রিট, রাত ঠিক 9টার সময়। তাও ইশিকা টাকা ড্রপ করতে যাবে, পুলিশকে বলা যাবে না। স্যার এটাই ঠিক সময় খুনিকে ধরে ফেলার আর শিক্ষাকে সুস্থভাবে বাড়িতে ফেরানোর। স্যার কিন্তু আমরা কেন এই ঝামেলাটায় জড়াচ্ছি? এরা যত টাকা চাইছে আমরা দিয়ে দিতে রাজি। আমার মেয়েটাকে তো আমরা ফিরে পাবো অ্যাটলিস্ট। আজ আপনার মেয়েকে কিডন্যাপ করেছে, অন্যদিন অন্য কারো মেয়েকে কিডন্যাপ করবে। আমাদের এই অপরাধীদের এইভাবে ছেড়ে দিলে চলবে না, এদেরকে ধরতেই হবে। শাহরুখে আরে কি দারুণ লাগছে তোমাকে, ভীষণ হ্যান্ডসাম লাগছে শাহরুখে তোমাকে। আজ সূর্য কোন দিকে উঠেছে ভাই? আরে আচ্ছা, আমি কি কমপ্লিমেন্ট দিতে পারি না? কমপ্লিমেন্ট তো দিতেই পারো, বরং এত বছর ধরে আমি অপেক্ষা করছি তুমি কবে কমপ্লিমেন্ট দেবে, আজকেই কেন? আরে আগে তো থ্যাংক ইউ বলবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ। আর আমরা তো এরকম শুনেছি স্যার, যদি আমরা কারো মিথ্যে প্রশংসা করি তাহলে সে আরো মন দিয়ে কাজ করে। এই তো ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো। এইটা হচ্ছে আসল রূপ তোমাদের। হ্যাঁ, মিথ্যে মিথ্যে প্রশংসা করো, তখন সে পরিশ্রম করে ভালো কাজ করবে। তার মানে এতদিন আমি ভালো কাজ করিনি। আরে ভাই, আমি জানি যে তোমরা বেশিক্ষণ আমাকে খুশি দেখতেই পারো না। ব্যাস কাজ করো, কাজ দাও। আরে স্যার, আপনাকে কেউ জোর করে কোনোদিন কাজ করাতে পারবে, তাও গাছে তুলে দিয়ে? কি? আচ্ছা, আপনি এখন বলুন এটা কি করলেন আপনি? এই যে লেটারটা আপনি পেয়েছেন, এই হুমকি দেওয়া, এটা থেকে জানতে পারলেন কিছু? আমি বলছি, শোনো ভাই বস, এই যে এইগুলো, এই লেটার্স গুলো আমি ভালো করে কেমিক্যাল অ্যানালিসিস করেছি। আমি এই লেটারগুলো থেকে মাইক্রোস্কোপিক রাবারের পার্টিকেলস আর সি সল্টের সন্ধান পেয়েছি। রাবারের মাইক্রোস্কোপিক দানা আর সি সল্ট, রাবার ফ্যাক্টরি সমুদ্রের ধারে। মনে হচ্ছে কিডন্যাপার ওখানেই বসেছিল, আর ওখানে বসেই সে চিঠি তৈরি করে। দয়া স্যার, খোঁজ নাও এমন কোন রাবার ফ্যাক্টরি আছে কিনা যেটা সমুদ্রের ধারে। আর অভিজিৎ, এই ইশিকার ওপর কড়া নজর রাখো, ওই কিডন্যাপার আমাদের নাগালের বাইরে যেন না যায়। ইশিকা, আমরা লোকেশনে পৌঁছে গেছি, তুমি চলে এসো। কি করছে কি সচিন?
কি করছিলে ঈশিকা? তোমাকে এখানে থাকতে বলেছিলাম তো। তো কি করতাম আমি স্যার? ও তো মেরে ফেলবে আমাদের মেয়েকে। কে? আপনি প্লিজ আমাকে যেতে দিন স্যার। আরে ম্যাম, মেরে ফেলবে ওকে। কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। ওই লোকটাই দেখুন কি পাঠিয়েছে, দেখুন আপনি চেক করুন। প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। টাকা নিয়ে তুমি ভিখু বাড়ি চলে এসো, আর সিআইডি অফিসারদের সঙ্গে করে নিয়ে এসো না। স্যার আমাদের কিছু একটা করা উচিত। এই কিডন্যাপার কিন্তু আমাদের থেকে দ্বিগুণ এগিয়ে চলছে। কতদিন আর পালাবে? যারা আমাদের মেয়েকে কিডন্যাপ করেছেন, আমি তাদের কাছে হাত জোর করে বলছি, দেখুন আপনারা প্লিজ আমাদের মেয়েকে ফিরিয়ে দিন। আপনারা যা চাইবেন আমি তাই দেবো আপনাদেরকে। আর আমরা অনেক বড় ভুল করে ফেলেছি যে আমরা সিআইডি সাহায্য নিয়েছিলাম। আর এরকম ভুল হবে না। প্লিজ আমাদের মেয়েকে ফিরিয়ে দিন প্লিজ। স্যার আমরা নীরব আর ঈশিকাকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে এই কিডন্যাপিংয়ের ব্যাপারে যেন কোথাও কিছু না বলে, কিন্তু ওরা তো পুরো প্রেস কনফারেন্স করে ফেললো। সেটাই তো, ওরা বুঝতে পারছে না ওরা কত বড় ভুল করছে। নিজের মেয়ে শিক্ষাকে আরো বড় বিপদে ফেলছে। হ্যাঁ স্যার, নার্ভাস হয়ে আবার কিডন্যাপার বাচ্চাটার না কোনো ক্ষতি করে দেয়। আচ্ছা, এই ভিডিও থেকে জানা গেছে কি কিডন্যাপারের লোকেশন কোথায়? স্যার কিডন্যাপার ভিপিএন ইউজ করেছে, ফেক আইপি অ্যাড্রেস। ওই ফোনের IMEI নাম্বার তো পাওয়া গেছে। হ্যাঁ স্যার, সুশীল কুমারের নামে আছে, কিন্তু ওনার ফোন 3 দিন আগে লোকাল ট্রেনে চুরি হয়ে গেছিল। সচিন, ওই কিডন্যাপারের গাড়ির ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার এ পর্যন্ত এমন কোনো মেকানিককে পাইনি যে এমন গাড়ি মডিফাই করেছে। আরে এটা কিভাবে সম্ভব? এটাও তো হতে পারে যে অন্য কোনো জায়গা থেকে বানিয়ে এনেছে। স্যার আমি সব জায়গায় খোঁজে নিয়েছি, এখানে যত জায়গায় ওই জাতীয় পেন্ট পাওয়া যায় সব জায়গায় খোঁজে নিয়েছি, কোনো ইনফরমেশন নেই স্যার। তুমি কি অনলাইনে চেক করেছো? না স্যার, অনলাইন তো চেক তাড়াতাড়ি করিনি। করো। স্যার আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, কারণ আমি বিনা অ্যাপয়েন্টমেন্টে এসেছি। আসলে বিষয়টা খুবই জরুরি, সেই জন্য এসেছি। বলুন। আপনি তো এসিপি প্রদ্যুমন স্যার, তাই না? একদম ঠিক। আসুন, এখানে বসুন আপনি। থ্যাংক ইউ। বসুন। এবারে বলুন কি কাজ আছে? আগে আমার নাম হলো মনীষ, আর এই হলো আমার নাতনি ছায়া। স্যার আজ থেকে ঠিক 10 বছর আগে একেও ঠিক ওইভাবেই কিডন্যাপ করা হয়েছিল, যেমন ওই শিক্ষাকে করা হয়েছে। আমার নাতনিকেও স্কুল থেকে কেউ ঠিক এইভাবেই তুলে নিয়ে গিয়েছিল। আর এইরকম চিঠি আমাকেও পাঠিয়েছিল, যেমনটা এই নিউজে দেখাচ্ছে। আপনার নাতনিকেও ওই স্কুল থেকে কি কিডন্যাপ করা হয়েছে? স্কুলটা আলাদা হতে পারে, কিন্তু কিডন্যাপিং এর ধরনটা একদম এইরকমই। আমার মনে আছে ওরা এই চিঠির সাথে আমার নাতনির ভাঙা দাঁতও পাঠিয়েছিল। আমি দেখাচ্ছি আপনাকে স্যার, এই দেখুন স্যার, দেখুন। এটা আপনার নাতনির দাঁত? আজ্ঞা হ্যাঁ স্যার। 1 মিনিট, আপনি বলছেন যে আপনার নাতনি ছায়ার সঙ্গে এরকম হয়েছিল, মানে ওকেও কিডন্যাপাররা ব্ল্যাক রঙের গাড়িতে কিডন্যাপ করেছিল? অ্যাকচুয়ালি আমার ছেলে যে গাড়িতে করে ছায়াকে নিয়ে যেত, কিডন্যাপাররা ঠিক ওই রকম গাড়ি একটা জোগাড় করেছিল, সেম কালার সেম নাম্বার। তাই তো টিভিতে এই খবরটা দেখে আমি অবাক হয়ে গেছি যে ঠিক 10 বছর পরেই সেম কিডন্যাপিং, আরেকবার নতুন করে। আচ্ছা, এখন আপনার নাতনি কোথায়? স্যার ওরা আমার কাছে 2 কোটি টাকা চেয়েছিল। কিডন্যাপার আপনার কাছে 2 কোটি টাকা চেয়েছিল? আজ্ঞা হ্যাঁ স্যার। আর আপনি কিডন্যাপারকে 2 কোটি টাকা দিয়েও দিয়েছেন? হ্যাঁ স্যার, ওই লাল ট্যাঙ্কের পাশের রাস্তায়। কিন্তু স্যার ওরা আমার নাতনিকে ফিরিয়ে দেয়নি। আপনি বলছেন যে আপনি টাকাগুলো লাল ট্যাঙ্কের পাশের রাস্তায় দিয়েছিলেন, ওখানে দিয়েছিলেন নাকি ভিখু বাড়িতে দিয়েছিলেন? আমি ওখানে পৌঁছেছিলাম তো স্যার ওরা আমাকে আমার নাতনির কান্নার একটা ভিডিও পাঠায়, তারপর বলে যে আমি ওখানে যেন পৌঁছই। আমি আপনাকে স্যার ভিডিও দেখাচ্ছি, 1 সেকেন্ড স্যার। এই দেখুন স্যার, এই যে ভিডিও। দাদু আমাকে বাঁচাও দাদু প্লিজ।
সেম মার্ডার প্যাটার্ন স্যার। ঠিক একইভাবে বাচ্চাটাকে স্কুল থেকে কিডন্যাপ করা হয়, আর একই হুমকি দেওয়া লেটার, বাচ্চাটার দাঁত, আর টাকা দেওয়ার জন্য এনাকেও লাল ট্যাঙ্কের পাশের রাস্তায় ডাকে, আর সেখান থেকে ভিখু বাড়ি। মনে হচ্ছে 10 বছর আগের কিডন্যাপিং এর টাকা শেষ হয়ে গেছে, তাই আবার কিডন্যাপিং শুরু করেছে ওরা। কিন্তু ওরা আমার নাতনিকে কেন ফিরিয়ে দিল না? জানি না কি অবস্থায় আছে ও, বেঁচে আছে কিংবা। স্যার, আমি আপনাদের কাছে আবেদন করছি যে ওদেরকে টাকা দেবেন না, তাহলে শিক্ষাকে ওরা ফিরিয়ে দেবে না। আপনারা খুঁজুন ওদের, আর দুটো বাচ্চাকে খুঁজে বার করুন স্যার। আপনার কাছে রিকোয়েস্ট আমার। নিশ্চয়ই দেখব। নীরব আর ইশিকা কোনোভাবে ওই কিডন্যাপারের প্রলোভনে যেন ধরা না দেয়, তার আগে ওদের থামাতে হবে। কি আপনারা এটা কি বলছেন? 10 বছর আগেও একইভাবে কিডন্যাপিং হয়েছিল? হ্যাঁ, কিডন্যাপার টাকাও নিয়েছিল আর বাচ্চাটাকেও ফেরত দেয়নি। দেখুন, এই কথাটা আপনারা মন থেকে বের করে দিন যে টাকা দেওয়ার পর ও আপনাদের মেয়েকে ছেড়ে দেবে। দেখুন তো, আপনার মনে হয় কোনো নোটিফিকেশন এসেছে? স্যার, এটা কোনো আননোন নাম্বার থেকে ভয়েস মেসেজ এসেছে। হয়তো ওরই হবে। প্লে করুন। মনে হচ্ছে তুমি তোমার নাতনিকে ভালোবাসো না, সেই জন্যই তার জীবনটাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি এবার। কাল রাত 9টার সময় অবশ্যই ফিল্ম সিটির কাছে 6 কোটি টাকা নিয়ে আসবে। আর এবার কোনো চালাকি করার চেষ্টা করো না, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। মনে হচ্ছে তুমি তোমার নাতনিকে ভালোবাসো না, সেই জন্যই তার জীবনটাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি এবার। স্যার, এই অডিও ক্লিপে কিডন্যাপের আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে। একটু ভলিউমটা বাড়ো। হ্যাঁ স্যার। কাল রাত 9টার সময় অবশ্যই ফিল্ম সিটির কাছে 6 কোটি টাকা নিয়ে আসবে। এটা তো জলের শব্দ, ঢেউ বইছে। মানে কিডন্যাপার এমন কোনো জায়গায় আছে যেখানে রাবার ফ্যাক্টরি আছে, আর সেটা সমুদ্রের একদম কাছে। এক্স্যাক্টলি। এই শহরে যত রাবার ফ্যাক্টরি আছে আমরা সবার একটা লিস্ট বানিয়েছি। তার মধ্যে একটা রাবার ফ্যাক্টরি আছে যেটা সমুদ্রের পাশে, উমিয়ানগরে। উমিয়ানগর? স্যার, হ্যাঁ স্যার, অদ্ভুত একটা ব্যাপার দেখুন। যে কারকে পেইন্ট করার জন্য বিশেষ রঙের ব্যবহার হয়েছিল, সেই ব্ল্যাক পেইন্ট উমিয়ানগর থেকে অর্ডার করা হয়েছিল অনলাইন। কে অর্ডার দিয়েছিল ওই পেইন্টের? যে লোকটা অর্ডার করেছিল সেই কেসে ইনভলভড। ছবিটা ভালো করে দেখুন। মাই গড, এ তাহলে সে? আমরা বুঝতেই পারিনি। একটা কাজ করো, তাড়াতাড়ি ওকে ওখান থেকে ধরে নিয়ে এসো, শিক্ষাকে কোথাও নিয়ে যাওয়ার আগেই। সতীন স্যার, আপনি একটু শান্ত না দয়া স্যারের তুলনায়? সেটা এই কারণে মনে হচ্ছে যে আমি দরজাটা ভাঙছি না। না না স্যার, আমি কখন বললাম? আপনি দরজা ভাঙতেই পারেন। আরে সচিন, ও তো তোমাকে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, না না, আমি কোথায় চ্যালেঞ্জ করলাম? আরে স্যার, কীর্তিকাকে আজকে দেখিয়ে দিন। এখন তোমরা এতবার করে বলছো তো করতেই হবে। একটু পিছিয়ে এসো, ঠিক আছে? আরে আপনারা ক্ষমা করবেন, আমি বাথরুমে ছিলাম, সেজন্যই দরজা খুলতে দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আসলে আমাদের ছায়ার আরো ছবির প্রয়োজন। এআই এর সাহায্যে আমরা দেখতে চাই যে এখন ওকে দেখতে কেমন হয়েছে। পেয়ে যাবেন সেই ছবি আপনারা। আসুন, ভেতরে আসুন আপনারা। আপনারা এখানে বসুন, আপনাদের জন্য আমি জল নিয়ে আসি। আরে বসুন। তুমি
নয়নাকে কথায় ব্যস্ত রাখো, ততক্ষণে আমি শিক্ষাকে খুঁজছি। নিন, আপনার একটু জল খান। অ্যাকচুয়ালি আমি একটু ওয়াশরুমটা ইউজ করতে চাই। ও ঠিক আছে, আমি আপনাকে নিয়ে না না যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি ওদের জল খাওয়ান। এ তো সেই ব্ল্যাক প্যান্ট, যে কালারের গাড়ি ছিল। এই ফটোগুলো দেখে আমারও দাদুর কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে আপনি ছায়াকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, খুব ভালোবাসতাম। আমাকে ছাড়া থাকতেই পারতো না, আমিও পারতাম না। নিজের মায়ের থেকেও বেশি আমার কোলেই ও খেলা করত। আর তারপর যতক্ষণ আমি ওকে গল্প বলতাম, ও খাবারও খেত না। এতটা ন্যাওটা ছিল আমার। কেন? ওর বাবা মা কোথায় ছিল? আলাদা হয়ে গিয়েছিল দুজনে। কিন্তু কেন? মতের মিল ছিল না ওদের। সব সময় লড়াই, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, এইসব। তার ফলে ছায়ার উপরে কোনো খারাপ প্রভাব পড়েছিল? অবশ্যই, বাচ্চাদের উপর খারাপ প্রভাব তো অবশ্যই পড়ে। যতদিন ছায়া এখানে ছিল, আমরা একসঙ্গেই থাকতাম। ছায়া না থাকাতে ওরা দুজনও একসঙ্গে থাকার প্রয়োজনই মনে করল না আর। শিক্ষা? আঙ্কেল, তুমি কি নাম ভুলে যাও? হ্যাঁ, ভুলে গেছি আমি তোমার নাম। তুমি কি তোমার বাবা মায়ের কাছে যাবে? চলো তাহলে, আমি সিআইডি আঙ্কেল। হ্যাঁ চলো যাই, বাড়ি যাই। চলো চলো বাড়ি যাব। এসো, বাবা মায়ের কাছে যাবো। হ্যাঁ ঠিক আছে। চলো বাড়ি যাব, বাবা মায়ের কাছে যাব। দাদু, তুমি কাঁদছো কেন? আরেকবার বল। দাদু, তুমি কাঁদছো কেন? কেমনি রে? যা। কীর্তিকা, আপনার অপরাধের গল্প এখানেই শোনাবেন নাকি বিউরোতে নিয়ে যাব? হ্যাঁ, অন্যায় করেছি আমি, কিন্তু আমি এই অপরাধ শুধু একবার নয়, হাজার হাজার বার করব।
আমি যা কিছু করেছি শুধু এই জন্য করেছি যাতে ছায়া আমার কাছে ফিরে অন্য আসে। কারোর বাচ্চাকে কিডন্যাপ করলে নিজের নাতে কি করে ফিরে আসবে? আচ্ছা, আমাদের দেশে কি আইন, ন্যায় বিচার সব বড় লোকদের জন্য? আমাদের মতো সাধারণ মানুষের জন্য ন্যায় বিচারের কোনো প্রয়োজন নেই? কি বলতে চাইছেন আপনি? আইন আপনাকে কোনো সাহায্য করেনি? যদি সাহায্যই পেতাম তাহলে আমার নাতনি আমার কাছেই থাকতো। নিজের হাতে আমি অগুন্তি চিঠি লিখেছি পুলিশকে, নেতাদেরকে, নিউজ পেপারে। কোনো আইনের আমি সামান্য সাহায্য পাইনি। কেউ আমার নাতনিকে খুঁজে বার করার চেষ্টাই করেনি। দেখুন, আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু অন্যায় তো সবসময় অন্যায় হয়, তাই না? কি অন্যায় করেছে? একজন ক্রিকেটার, একজন অভিনেত্রীর মেয়ে নিখোঁজ হলে তখন আপনারা খোঁজার জন্য জীবনপাত করে ফেলেন। আমি এ কাজ এই জন্য করেছি যাতে এই বুড়োর কথাগুলো মানুষের কানে অন্তত পৌঁছে যায়। এর জন্য নিশ্চয়ই অনেক প্ল্যানিং করেছেন, হোমওয়ার্ক করেছেন, অনেক রিসার্চও করেছেন, নজরও রেখেছিলেন। হ্যাঁ, আমি নজর রেখেছিলাম। আমি একই কার কিনেছিলাম, সেই গাড়িতে নিজের হাতে পেইন্ট করেছি। এআই ব্যবহার করে শিখেছি। এআই এর সাহায্যে নীরবের ভয়েস করেছি এই আশাতে আগামী দিনে যেন আমিও নাতনিকে ফিরে পাই। স্যার, 1 মিনিট দাঁড়ান, কথা বলুন। এর সাথে আমাকে বাচ্চা দিচ্ছে না। নাও কথা বলো। ওয়াচম্যান, শিক্ষাকে ওনার সাথে পাঠিয়ে দাও। সত্যি পাঠিয়ে দেবো তো বাচ্চাটাকে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। এবার আপনারাই আমাকে বলুন, আমাকে কি জেলে পাঠাবেন আপনারা, নাকি আমার নাতনিকে আমার কাছে ফিরিয়ে দেবেন? আপনার অপরাধের শাস্তি তো আদালতে ঠিক করবে। আর যদি আপনি ছায়ার কথা বলেন তো ওর কেস এখন সিআইডির কাছে। ওকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এই কথাই শুনতে চেয়েছি। এই যা কিছু করেছি আমি, এটা করতে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু অফিসার, আপনি জিজ্ঞাসা করবেন শিক্ষাকে। আমি ওকে নিজের নাতনির মতো রেখেছিলাম, খুব ভালোবাসতাম ওকে, কোনো কষ্ট দিইনি আমি ওকে। আপনি জিজ্ঞাসা করবেন ওকে। এই ঘটনার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের সম্পর্কগুলো কত দামি হয়, আর নিজের সন্তানকে ছাড়া মা বাবারা অসহায় হয়ে পড়ে। আমরা সবাই সিআইডির কাছে অনেক কৃতজ্ঞ যে ওনারা আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। ভেরি গুড। সব ভালো যার শেষ ভালো। স্যার, এটা বেশ খুশির খবর, কিন্তু আমি যে দিন রাত এত পরিশ্রম করি তার ফলে ওদের মুখে কিন্তু হাসিটা দেখতে পাই। সত্যিই স্যার, আজ আমি খুব প্রাউড ফিল করছি যে আমি একজন সিআইডি অফিসার। ভেরি গুড। আর প্রাউড ফিল করতেই হবে। হ্যাঁ স্যার। কিন্তু কাজ এখনো শেষ হয়নি কীর্তিকা। স্যার, শিক্ষাকে তো পেয়ে গেছি, কিন্তু ছায়া, ওর খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্যার, 2 দিন আগের কিডন্যাপিং যদি এতটা কঠিন হয়ে থাকে তাহলে এটা তো 10 বছরের পুরনো কেস। হ্যাঁ, কঠিন তো অবশ্যই। স্যার, প্রমাণ আর সাক্ষীদের ট্রেলকে ফলো করা এত সহজ নয়। হ্যাঁ, আর সিআইডির কাজ কবে সহজ ছিল? কিন্তু স্যার, আই হোপ ছায়া ভালো আছে, মানে ও বেঁচে আছে। স্যার, হ্যাঁ, স্যার, ছায়ার কেসে খুব বড় একটা ইনফরমেশন পেয়েছি স্যার। কি? স্যার, ছায়াকে কিডন্যাপ করার পরে, ঠিক পরে, ওর মা 2 কোটি টাকার একটা ফ্ল্যাট কেনে নিজের জন্য। আর ওই ফ্ল্যাটে এখন ওর সাথে ওর দ্বিতীয় স্বামী নীতিশ থাকছে। ছায়ার কিডন্যাপার 2 কোটি টাকা চেয়েছিল, আর তার কিছুদিন পরেই ছায়ার মা 2 কোটি টাকা দিয়ে নতুন ফ্ল্যাট কিনেছিল। পুরো 1 ঘন্টা ধরে আপনারা আমাদের বসিয়ে রেখেছেন, আর আমরা কতক্ষণ বসবো? ততক্ষণ এখানে বসিয়ে রাখবো যতক্ষণ না আপনারা স্বীকার করবেন যে ছায়া আছে কোথায়। আরে, যদি আমি সেটা জানতাম তাহলে আপনার আগে আমি খুঁজে নিতাম না? আরে, আমি ওর মা, 9 মাস আমি ওকে গর্ভে ধারণ করে জন্ম দিয়েছি। সেই জন্য তো আমরাও অবাক হচ্ছি যে একজন মায়ের মমতা কিভাবে 2 কোটি টাকার কাছে উইক হয়ে পড়লো। আপনি বলতে কি চাইছেন আমি আমার নিজের মেয়েকে কিডন্যাপ করব? রুক্মিণী গার্ডেনে আপনাদের যে ফ্ল্যাটটা আছে তার দাম হলো 2 কোটি টাকা। আর 2 কোটি টাকা সেই অ্যামাউন্ট যা কিডন্যাপাররা ডিমান্ড করেছিল ছায়ার জন্য। আর মজার কথা তো হলো এটাই যে কিডন্যাপাররা যত টাকা পেয়েছে সব হজম করে নিল, আর তাও ছায়াকে ছাড়লো না। ব্যাস, অনেক হয়েছে। আপনারা সিআইডি অফিসার, তাই বলে এই না যে আপনারা যা খুশি বলবেন। কোনো প্রমাণ ছাড়া আপনারা আমাদের দোষারোপ করতে পারেন না।
ঠিক আছে, আপনি আমাদের এটা বলুন যে এই 2 কোটি টাকা আপনার কাছে কোথা থেকে এলো? আমি আপনাদের বলেছি যে এই ফ্ল্যাট আমাকে আমার হাজবেন্ড দিয়েছে। তুমি কি কিছু বলবে নাকি এইভাবেই চুপচাপ বসে থাকবে? হ্যাঁ স্যার, ও একদম ঠিক কথা বলছে। আমি ওই ফ্ল্যাটটা ওর জন্যই কিনে দিয়েছিলাম, বিয়ের গিফট হিসেবে। আচ্ছা আর আপনার কাছে কোথা থেকে এলো 2 কোটি টাকা? স্যার আমি তো প্রপার্টি ডিলার, তো এদিক থেকে ওদিক থেকে চলে আসে। এদিক থেকে ওদিক থেকে নাকি কিডন্যাপ করে? এসব আপনারা কি বলছেন? আর তখন থেকে আপনারা এই কিডন্যাপিং নিয়ে কেন পড়ে রয়েছেন বলুন তো? ঠিক আছে, এখন আপনারা আসতে পারেন, কিন্তু এই শহর ছেড়ে কোথাও যাবেন না। আর আপনি অ্যাকাউন্টে রেডি রাখবেন, আমরা খোঁজ নিয়ে দেখতে চাই যে এদিক ওদিক থেকে টাকা কি করে আসে। স্যার, এই আইটির লোকেরা তো নীতিশ আর জাহ্নবীর উপরে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, আর ওদের জিজ্ঞাসাবাদ করে টাকা পয়সার সমস্ত সোর্সও ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই কিডন্যাপিং এর টাকার প্রমাণ তো এখনো পাওয়া গেল না। একটা কথা পরিষ্কার যে মনীশ বাবু 2 কোটি টাকা যাকে দিয়েছেন সেই কিন্তু কালপ্রিট। স্যার, খোঁজ নিতে হবে ছায়ার আত্মীয়দের মধ্যে এমন কে আছে যে হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। অর্ধেক কাজ তো আমাদের ওখানেই হয়ে যাবে। স্যার এমন একজন সাসপেক্টকে পেয়েছি যে ছায়ার কিডন্যাপিং এর পর রাতারাতি বড় লোক হয়ে যায়। আচ্ছা, মায়ের পরে বাবার হিস্ট্রি বার করনি তো? আরে না না স্যার, তা না। এবার স্যার যার হিস্ট্রি বের করেছে না, সে একজন স্কুল টিচার, ছায়ার স্কুল টিচার সারা কুমার। 2016-তে যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন উনি 25 লাখ টাকা এক্সচেঞ্জ করিয়েছিলেন। আর স্যার এর বাইরে ছায়ার কিডন্যাপিং এর পর উনি ওনার স্কুলের চাকরিটাও ছেড়ে দেন। আর শুধু তাই নয় স্যার, সারার রিলেটিভরা কেউ কেউ তো 1 কোটি টাকা পর্যন্ত এক্সচেঞ্জ করিয়েছিল। এই তো স্যার, আমাদের কাজ তো হয়ে গেছে, জ্যাকপট পেয়ে গেছি। তাহলে দেখা করে আসি। হ্যাঁ, দেরি করছো কেন? যাও আর খোঁজ নাও যে সব স্কুল টিচার স্কুলে সততার শিক্ষা দেয় নাকি। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান আপনারা? মিস সারা কি এখানে থাকেন? মিস নয়, মিসেস, আমার ওয়াইফ উনি। আর আপনারা কে? আমরা সিআইডি থেকে। প্লিজ আসুন না। সারা, 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 সারা কোথায় তুমি? সারা, এসব কি হচ্ছে? কি কি হয়েছে? সিআইডি আমাদের বাড়িতে কেন এসছে? সিআইডি তোমাকে খুঁজছে। আমাকে খুঁজছে মানে? কি হয়েছে স্যার? টাইম কম, তাই মেন পয়েন্টে আসছি। নোটবন্দির সময় আপনারা 25 লাখ টাকা এক্সচেঞ্জ করিয়েছিলেন ব্যাংক থেকে। আমরা জানতে চাই এতগুলো টাকা আপনার কাছে কোথা থেকে এলো। আবার এটা বলবেন না স্কুল থেকে ইনকাম করেছেন। কারণ একজন কিন্ডারগার্টেন টিচার এত টাকা ইনকাম করে না। এই হলো ওই ট্রানজাকশনের ডিটেলস। আপনারা যেটা বলছেন সেটা ঠিকই বলছেন, কিন্তু এই টাকা আমার মা আমার জন্য রেখে গেছেন ওনার মৃত্যুর আগেই। কি কাজ করতেন আপনার মা? তেমন কিছু করতেন না, কিন্তু এটা ওনার সারা জীবনের সঞ্চয়, যেটা আমাকে দিয়ে গেছেন নিজের গয়না বিক্রি করে। সারা এসব কি? কি ব্যাপার, আপনি এত অবাক হচ্ছেন কেন? এই কথাটা এর আগে আপনি ওনাকে বলেননি? স্যার, এটা বিয়ের আগের ঘটনা, আর বিনীত কখনো আমার ফিনান্সিয়াল ডিটেলস জিজ্ঞেস তার করেন। মানে আপনার আত্মীয়রা বেশ বড় লোক। নোটবন্দির পরে ওনারা বেশ ভালো রকম অ্যামাউন্ট এক্সচেঞ্জ করে নিয়েছেন। স্যার, আত্মীয় স্বজনদের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। ওদের কথা আপনি ওকে জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনারা তো সিআইডি অফিসার, এই সমস্ত জিজ্ঞাসা তো ইনকাম ট্যাক্স অফিসাররা করেন। আপনাদের এর সাথে কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে। আসলে একটা অপরাধের সঙ্গে আরেকটা অপরাধের সম্পর্ক জড়িয়ে থাকে, আর যখন বিষয়টা কিডন্যাপিং এর হয় তখন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজনীয়। কিডন্যাপিং? কে কিডন্যাপ হয়েছে? ছায়া, ওর নাম তো শুনেছেন নিশ্চয়ই। যে স্কুলে আপনি পড়াতেন সেখান থেকে ওকে কিডন্যাপ করা হয়েছিল 10 বছর আগে। হ্যাঁ, ছায়া আমার ফেভারিট স্টুডেন্ট ছিল, আর ওই ঘটনার পরে আমিও চাকরি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি কাজে ফোকাসই করতে পারছিলাম না। মা, বাবা, গুড মর্নিং। বাই বাই, আজ ব্রেকফাস্ট করার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। দেখো, রোজ এই নাটক করে। আরে হ্যালোর ভাই ভাই একসাথে?
এত ঝড়ের গতিতে? হ্যালো, আমি কীর্তিকা। কোন ক্লাসে পড়ো তুমি? শোনো, তোমার দেরি হচ্ছে না, চলো দুধ খেয়ে নাও। চলো তাড়াতাড়ি। কোন ক্লাসে পড়ো তুমি? না না না, দুধ খেয়ে নাও তাড়াতাড়ি, তোমার লেট হচ্ছে। আর ফোনটা দাও। বাই বাই। বাই বাই। আচ্ছা এই কেসের ব্যাপারে আরো কিছু জিনিস জিজ্ঞেস করার আছে, কিছু ডিটেলস চাই আপনার থেকে প্লিজ। শিওর। বিনীত, তোমার লেট হচ্ছে, তুমি রেডি হও, আমি ডিটেল দিয়ে দিচ্ছি। ওকে। হ্যাঁ আসুন। হ্যাঁ চলুন। অভিজিৎ, তুমি জানো এই কেসটায় তোমার বেস্ট কাজ কোনটা ছিল? ওই শিক্ষাকে খুঁজে বের করা। ছেড়ে দাও, তোমায় বলতে হবে না, আমি বলছি। বস, এর বেস্ট কাজ ছিল সারার ঘর থেকে নিয়ে আসা ওই দুধের গ্লাস। রিয়েলি? হ্যাঁ, ওই দুধের গ্লাসে একটু সালাইবা লেগেছিল। আমি সেই সালাইবাটা টেস্ট করেছি। তার ডিএনএ আর ওই ছায়ার ভেঙে যাওয়া দাঁতটা, তার ডিএনএ দুটো ম্যাচ করে গেছে। তার মানে ওই মেয়েটা সারার নয়? না, ও ছায়া, জাহ্নবীর মেয়ে। মনীষ বাবুর নাতনি। মানে এখানে ঘটার সমস্ত গেমটা এই সারাই ঘটিয়েছে। হ্যাঁ, ছায়ার কিডন্যাপ আমিই করিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে পুরোপুরি দোষী মনে করি না, কারণ আমি ওর নিজের মা বাবার থেকেও বেশি ভালোবেসেছি। কোনো সন্তানকে তার মা বাবার থেকে ছিনিয়ে নিয়ে তাকে মানুষ করাকে তোমার এটা অপরাধ বলে মনে হচ্ছে না? টাকা পয়সার জন্য করেছো না এসব? আমার ওপর প্রচুর ঋণ ছিল, ব্যাংকের, প্রতিবেশীর, সবাই পেছনে পড়েছিল, এমনকি আমাকে পুরোপুরি মেরে ফেলারও হুমকি দিচ্ছিল। এই জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। সব অপরাধী যদি বলে বাধ্য হয়ে করেছি, তাহলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই থাকবে না। আপনি একজন টিচার, যার স্থান বাবা মায়ের ওপরে হয়। এক মুহূর্তের জন্য হলেও আপনি এই নোংরা কাজটা করার আগে ভাবলেন না? এক মুহূর্তের জন্য ভেবেছিলাম, কিন্তু যখন দেখলাম ছায়া ওর মা বাবার কাছে যেতেই চায় না, তখন আমার আর গিল্টি ফিল হয়নি। এক মিনিট, কি বললে তুমি? ছায়া নিজের মা বাবার কাছে যেতে চাইতো না? তো আপনার কি মনে হয় টাকাগুলো নেওয়ার পরেও আমি কেন ওকে ফেরত পাঠালাম না? ওকে নিয়ে ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু ঘরের ভেতর থেকে ওর মা বাবা ঝগড়া করার আওয়াজ আসছিল, গালি গালাজ, বাসনপত্র ভাঙা, এমনকি জিনিসপত্র পড়ে যাওয়া। ও এত ভয় পেয়ে গিয়েছিল যে আমাকে রিকোয়েস্ট করতে শুরু করলো, টিচার আমি বাড়ি যাব না, আপনি প্লিজ আমাকে নিয়ে চলুন আপনার সাথে। তো আপনি নিজেই ডিসাইড করে নিলেন যে ও আপনার সঙ্গেই থাকবে? ওর মা বাবার তো এমনিতেই কোনো চিন্তা ছিল না ওকে খোঁজার, আর আমি ওকে খুব ভালো জীবন দিয়েছিলাম। স্যার, আপনারা তো দেখেইছেন না যে ও আমার সাথে কতটা খুশি। আচ্ছা, আপনি তাহলে ওর দাদুর কথা একবারও ভাবলেন না যে গত 10 বছর ধরে ওনার উপর দিয়ে কি যাচ্ছে? ওনার সাথে খারাপ হয়েছে, এই জন্যই তো আমি বললাম না যে আমি অর্ধেক দোষী। আর ওই ঘটনার পরে আমি ভেবেছিলাম যে আমি আমার জীবন নতুন করে শুরু করব। আমি ছায়াকে সুফির নাম দিয়েছি, আর বিনীতকে বলেছি যে আমি একজন উইডো, আর ছায়া আমার মেয়ে। আমরা 3 বছর আগেই বিয়ে করেছিলাম। নিজের স্বামীকেও মিথ্যে বলেছো? এখন তো দেখছি তোমার পুরো জীবনটাই মিথ্যের ভূমিতে বাস করছে। হ্যাঁ স্যার, আমি তো একজন সাধারণ মানুষ, পারফেক্ট নই আমি। আমার মধ্যে কিছু খামতি ছিল, হয়ে গেছে ভুল। ভুল আর অপরাধের মধ্যে অনেক পার্থক্য আছে। চোখের জল ফেলে তো ভুলের প্রায়শ্চিত্ত করা যায়, কিন্তু অপরাধের শাস্তি কতটা পাবে সেটা তো আদালতে ঠিক করবে। আদালত? আপনারা আমাকে জেলে পাঠাবেন? বিনীত আর সুফির কি হবে? সুফি আমাকে ছাড়া থাকতে পারবে না স্যার। সুফি নয় ওর নাম ছায়া, বুঝতে পেরেছো? এবারে তোমার পরিবারের কি অবস্থা হবে সেটা অপরাধ করার আগে ভাবা উচিত ছিল। আন্ডারস্ট্যান্ড? স্যার আপনি? মনীষ, কেমন আছো? খুব ভালো আছি স্যার। দেখো মনীষ, আমি তোমাকে দুটো কথা দিয়েছিলাম, আর সেই কথা আমি রেখেছি। স্যার আপনি ওকে আমার ব্যাপারে কিছু বলেননি তো? না, আমি বলিনি। এর থেকে এটাই বেটার ও সুফি পরিচয়েই বড় হোক, ছায়া নয়। আমার দ্বিতীয় কথা,